أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما। ধারা 1 থেকে 511 পর্যন্ত ফুল রিভিশন হবে আজকে ইনশাআল্লাহ। ধারা 1। ধারা 1-এ বলা আছে শিরোনাম, কার্যকারিতার তারিখ। ধারা 2, যদি কোনো ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে অপরাধ করে তাহলে সেই অপরাধের বিচার করা যাবে, শাস্তি প্রদান করা যাবে। 3 ধারায় বাংলাদেশের বাইরে অপরাধ করলে সেই অপরাধের বিচার করা যাবে, শাস্তি প্রদান করা যাবে। ধারা 12 জনসাধারণ। ধারা 14 রাষ্ট্রের কর্মচারী। ধারা 17 সরকার। ধারা 19 বিচারক বা জজ। ধারা 20 বিচারালয়। ধারা 21 সরকারি কর্মচারী। ধারা 22 স্থাবর অস্থাবর সম্পত্তি। ধারা 23 অন্যান্য বন্যায় ক্ষতি। ধারা 24 অসাধু ভাবে। ধারা 25 প্রতারণামূলক ভাবে। ধারা 27 কেরানি ভৃত্য স্ত্রীর অধিকারভুক্ত সম্পত্তি। ধারা 28 নকলকরণ। ধারা 29 দলিল। ধারা 30 মূল্যবান জামানত। ধারা 31 উইল। ধারা 34 একই উদ্দেশ্য সাধন কল্পে কতিপয় ব্যক্তি কর্তৃক কৃত কাজ। ধারা 39 অসাধুভাবে। ধারা 40 অপরাধ ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 4-1 মধ্যাহ্ন। ধারা 41 বিশেষ আইন। ধারা 42 স্থানীয় আইন। ধারা 44 ক্ষতি। ধারা 51 হলফ বা শপথ। ধারা 52 সৎ বিশ্বাস বা সরল বিশ্বাস। ধারা 52 ক আশ্রয় দান। ধারা 53 দণ্ডসমূহ। ধারা 54 যা মৃত্যুদণ্ড হ্রাস করা যায়। ধারা 55 যাবজ্জীবন কারাদণ্ড সরকার হ্রাস করতে পারেন। ধারা 55 ক রাষ্ট্রপতি কর্তৃক ক্ষমতা। ধারা 71 একই অপরাধ একটি মামলায় যদি একাধিক অপরাধ হয় সেক্ষেত্রে বিচার ব্যবস্থা। ধারা 75 বর্ধিত দণ্ড। ধারা 76 সরকারি কর্মচারী আইন বলে বাধ্য, কিন্তু ভুল ধারণাবশত বা তথ্যের ভুলবশত যদি কোনো কাজ করে তার ফলে যদি কোনো ক্ষতি হয় বা অপরাধমূলক কাজ হয় তাহলে তা কি হবে না, অপরাধ হবে না, অপরাধ থেকে রেহাই পাবে। জনগণ হলে 79 ধারা। ধারা 78 বলা হয়েছে আদালতের রায় বা আদেশ কখনোই অপরাধ হতে পারে না। ধারা 80 আইনানুগ কার্য সম্পাদনকালে। ধারা 81 ছোট বড় অপরাধ। ধারা 82 9 বছরের কম। ধারা 83 9 বছরের বেশি কিন্তু 12 বছরের কম বয়স্ক শিশুর কাজ অপরাধ হবে না। ধারা 83 84। ধারা 84 অপ্রকৃতিস্থ বা পাগলের কার্য অপরাধ হবে না। ধারা 85 প্রমত্ততার কারণে অজ্ঞাতসারে প্রমত্ততার কারণে নেশাগ্রস্ত হয়ে কৃতকাজ অপরাধ হবে না। ধারা 86 জ্ঞাতসারে অর্থাৎ জেনে শুনে বুঝে যদি কোনো ব্যক্তি মদ পান করে তাহলে সেক্ষেত্রে অপরাধ হবে, রেহাই পাবে না। ধারা 87 18 বছরের অধিক বয়স্ক সম্পন্ন যদি খেলাধুলায় মত্ত হয় সেক্ষেত্রে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে কি হবে না, অপরাধ হবে না। ধারা 87। ধারা 88 আমি নিজের উপকার করার জন্য আমি নিজের স্বার্থে যদি সম্মতি প্রদান করি, সেই স্বার্থে রক্ষার জন্য যদি কোনো ব্যক্তি উপকারার্থে কোনো কার্য করে তার ফলে কি অপরাধ যদি হয় তাহলে কি হবে না, সে ব্যক্তি রেহাই পাবে। ধারা 89 আমি যদি আমার ছেলের পক্ষে বা কোনো পাগল বা অপ্রকৃতিস্থ ব্যক্তির পক্ষে যদি সম্মতি দান করি তার ফলে যদি কোনো ব্যক্তি সৎ বিশ্বাসে উপকারার্থে কোনো কাজ করে তার ফলে যদি কোনো ক্ষতি হয় বা কোনো দুর্ঘটনা ঘটে তা অপরাধ হবে না। ধারা 90 সম্মতি যখন সম্মতি হিসেবে গ্রহণ হবে না। ধারা 91 স্বতন্ত্র যখন অপরাধের সৃষ্টি হবে। ধারা 92 যখন ধারা 92 সম্মতি ব্যতীত যদি সৎবিশ্বাসে উপকারার্থে কোনো কাজ করা হয় সেক্ষেত্রে কি হবে না, অপরাধ হবে না। ধারা 93 সৎবিশ্বাসে কৃত যোগাযোগের ফলে কি হবে না, অপরাধ হবে না। ধারা 94 ভয়ভীতির মাধ্যমে। ধারা 95 সামান্য ক্ষতিকারক কাজ। ধারা 96 97 আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। ধারা 97-তে বলা হয়েছে দেহের ক্ষেত্রে এবং সম্পত্তির ক্ষেত্রে। ধারা 98 শিশুর কার্যের বিরুদ্ধে, অপ্রকৃতিস্থ ব্যক্তির কার্যের বিরুদ্ধে, পাগলের কার্যের বিরুদ্ধে কি করা যাবে, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। ধারা 98। ধারা 99 যে ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। ধারা 100 যে ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। ধারা 101 মৃত্যু ব্যতীত অন্য কোনো ক্ষতি সাধন। ধারা 102 বলা হয়েছে স্থিতিকাল। ধারা 103 সম্পত্তির ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। 104 বলা হয়েছে মৃত্যু ব্যতীত অন্য ক্ষতি। 105 বলা হয়েছে আরম্ভ এবং স্থিতিকাল। 106 নিরপরাধ ব্যক্তির জন্য আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়। 107 দ্বারা দুষ্কর্ম সহায়তা। 108 দ্বারায় দুষ্কর্ম সহায়তাকারী ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তি সহায়তা করে। 109 দ্বারায় যখন 109 দ্বারায় 107 দ্বারায় সহায়তা, 108 দ্বারায় দুষ্কর্মে সহায়তা, 109 দ্বারায় দুষ্কর্মে সহায়তাকারী ব্যক্তি। না, 107 দ্বারাই হলো দুষ্কর্মে সহায়তা, 108 দ্বারায় দুষ্কর্মে সহায়তাকারী ব্যক্তি, 109 দ্বারায়
দুষ্কর্মের সহায়তার ফলে যদি কোনো শাস্তির বিধান না থাকে তখন 109 ধারায় শাস্তি প্রদান করা যাবে। 110 ধারায় দুষ্কর্মের সহায়তাকারী ব্যক্তির অভিপ্রায় যদি কার্য সম্পাদনকারী ব্যক্তির অভিপ্রায় হতে ভিন্ন হয় তাহলে সেক্ষেত্রে অপরাধ এবং দুষ্কর্মের সহায়তাকারী ব্যক্তিকে 110 ধারায় কি করা যাবে, শাস্তি প্রদান করা যাবে। 111 ধারায় বলা হয়েছে দুষ্কর্ম সহায়তাকারী ব্যক্তি যে কাজে দুষ্কর্ম সহায়তা করছে সে কাজ ভিন্ন অন্য কোনো কাজ যদি হয় তাহলে কি হবে, 111 ধারায় শাস্তি। 114 ধারায় বলা হয়েছে উপস্থিত থেকে। 115 ধারায় মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধে যদি সহায়তা করা হয় সেক্ষেত্রে শাস্তি, ধারা 115। ধারা 116তে বলা হয়েছে কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে যদি সহায়তা করা হয় তাহলে সেক্ষেত্রে শাস্তি, ধারা 116। ধারা 116। ধারা 118। 118 ধারা বলা হয়েছে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধে যদি ষড়যন্ত্র করা হয় তা যদি কোনো ব্যক্তি অর্থাৎ সাধারণ জনগণ যদি কি করে আপনার গোপন করে তাহলে শাস্তি, ধারা 118। আর কারাদণ্ডে দণ্ডনীয় যদি কোনো অপরাধ হয় সেই বিষয়ে যদি গোপন করে তাহলে শাস্তি জনগণের ক্ষেত্রে 120। আর সরকারি কর্মচারী, যে কোনো সরকারি কর্মচারী, শুধু পুলিশ না, যত সরকারি 8-10 লক্ষ বা 15-20 লক্ষ যা সরকারি কর্মচারী বাংলাদেশে আছে প্রত্যেকটি সরকারি কর্মচারী যদি কর্মচারী হয়ে যদি এরূপ কোনো ষড়যন্ত্র অপরাধের ষড়যন্ত্র যদি গোপন করে সেটা মৃত্যুদণ্ড হোক, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় হোক অথবা কারাদণ্ডে দণ্ডনীয় হোক সরকারি কর্মচারীর অপরাধ, ধারা 119। ধারা 120 কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ অনুষ্ঠানের ষড়যন্ত্র গোপন করানোর শাস্তি জনগণ কর্তৃক। ধারা 120-এর ক। 120-এর কতে বলা হয়েছে অপরাধমূলক ষড়যন্ত্র, 120-এর ক অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি। 121-এ বলা হয়েছে যদি কোনো ব্যক্তি রাষ্ট্রের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যুদ্ধ ঘোষণার চেষ্টা করে, যুদ্ধের উদ্যোগ গ্রহণ করে তাহলে তার শাস্তি, ধারা 121। 121-এর কতে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি ষড়যন্ত্র করে তাহলে তার শাস্তি, ধারা 121-এর ক। 122-এ বলা হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি যুদ্ধ ঘোষণা করে সেই যুদ্ধে যদি কোনো ব্যক্তি জনগণ একত্রিত করে, অস্ত্রশস্ত্র একত্রিত করে বা এক জায়গায় করে তাহলে তার শাস্তি, ধারা 122। 123-এ বলা হয়েছে এই যুদ্ধের ষড়যন্ত্রের বিষয়ে যদি কোনো ব্যক্তি গোপন করে তাহলে তার শাস্তি, ধারা 123। 124-এ বলা হলো 124-এর ক রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ। কত? 124-এর ক। 128। 128-এ বলা হয়েছে সরকারি কর্মচারীর দায়িত্ব পালনকালে যদি কোনো রাজবন্দী বা যুদ্ধবন্দীকে পালিয়ে যেতে যদি সহায়তা করে তাহলে তার শাস্তি 128। আর যদি অবহেলা ডিউটির কারণে যদি পালিয়ে যায় বা আসামি যদি পালিয়ে যেতে পারে তাহলে সেক্ষেত্রে শাস্তি 129। 130-এ বলা হয়েছে জনগণের অপরাধ। জনগণ যদি রাজবন্দী বা যুদ্ধবন্দীকে যদি কি করে উদ্ধার করে, পালিয়ে যেতে সাহায্য করে অথবা গোপন করে অথবা আশ্রয় দান করে অথবা অন্য কোনো কাজ করে বা সেই অপরাধীকে গ্রেপ্তারের ক্ষেত্রে যদি পুনরায় গ্রেপ্তারের ক্ষেত্রে যদি বাধা দান করে তাহলে শাস্তি জনগণের 130। 136। 136 ধারায় বলা হয়েছে বিভিন্ন বাহিনী কর্তৃক পলায়ন করার পর যদি আশ্রয় দান করা হয় যে ব্যক্তি আশ্রয় দেবে তার শাস্তি 136। 140 ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী অর্থাৎ সামরিক বাহিনীর কি করে পোশাক পরিধান করে অথবা প্রতীক বা ব্যাজ ধারণ করে তাহলে তার শাস্তি, ধারা 140। 141 ধারা থেকে 160 ধারা পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ বেআইনি সমাবেশ সংক্রান্ত অপরাধ। 141। 41 বলেছে বেআইনি সমাবেশ। 142 বেআইনি সমাবেশের সদস্য। 143 বেআইনি সমাবেশের শাস্তি। 144 মারাত্মক অস্ত্র সহ বেআইনি সমাবেশের শাস্তি। 145 বলেছে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য আদেশ দেওয়া হয়েছে, আদেশ দেওয়ার পরেও জেনে শুনে যদি কোনো ব্যক্তি ওই সমাবেশে যোগদান করে তাহলে তার শাস্তি 145। 146 দাঙ্গা। 147 দাঙ্গার শাস্তি। 148 মারাত্মক অস্ত্র সহকারে যদি দাঙ্গা অনুষ্ঠান করা হয় তাহলে তার শাস্তি 148। 150। 150 বলা হয়েছে যে ব্যক্তি বেআইনি সমাবেশের জন্য কোনো ব্যক্তিকে ভাড়া করবে, ভাড়ায় উৎসাহিত করবে, ভাড়ায় সহায়তা করবে তার শাস্তি 150। 151 ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি বেআইনি সমাবেশ যদি কোনো ব্যক্তি পারতত্ত্বিক ব্যক্তি সমাবেশ ছত্রভঙ্গের জন্য আদেশ দেওয়ার পরেও জেনে শুনে বুঝে যদি সেই সমাবেশে যোগদান করে তাহলে তার শাস্তি, ধারা 151। 152 ধারায় বলা হয়েছে 152 সরকারি কর্মচারী না বেআইনি সমাবেশ বা দাঙ্গা হাঙ্গামা দমনকালে যদি কোনো ব্যক্তি যদি সরকারি কর্মচারীকে যদি কোনো ব্যক্তি কি করে আপনার বাধা দান করে বা আক্রমণ করে তাহলে তার শাস্তি, ধারা 152। 154 ধারায় বলা হয়েছে বেআইনি সমাবেশ যে জমিতে হবে বা যে ভূমিতে হবে সেই ভূমির মালিক স্বত্বাধিকারী ব্যক্তি বা অধিকারমূলক ব্যক্তি বা যার অধিকার আছে বা যে মালিক বা যে দখলদার ব্যক্তি সেই ব্যক্তি যদি কি করে সরকারি কর্মচারীকে যদি না জানায় তাহলে তার শাস্তি, ধারা 154। 155-তে বলা হয়েছে যদি দাঙ্গার মতো কোনো অপরাধ অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে যদি না জানায় তাহলে শাস্তি 155। 157 ধারায় বলা হয়েছে
ভাড়াটিয়া সদস্যদেরকে যে ব্যক্তি আশ্রয় দেবে তার শাস্তি 157। 158 ধারায় বলা হয়েছে যে ব্যক্তি বেআইনি সমস্যার জন্য ভাড়াটিয়া হবে তার শাস্তি 158। 159 মারামারি, 160 মারামারি শাস্তি, 161 থেকে 171 ঝাও পর্যন্ত ঘুষ সংক্রান্ত অপরাধ, সরকারি কর্মচারীর অপরাধ, সরকারি কর্মচারী কর্তৃক বিভিন্ন ধরনের অপরাধ, 161 থেকে 171 ঝ পর্যন্ত। 161তে বলা হয়েছে ঘুষ গ্রহণ, 162তে বলা হয়েছে দালাল কর্তৃক ঘুষ গ্রহণ, 163তে বলা হয়েছে আপনার প্রভাবশালী ব্যক্তি অথবা ক্ষমতাধর ব্যক্তি কর্তৃক অপরাধ, আর 164তে বলা হয়েছে সরকারি কর্মচারী এই 162 ধারায় আর 163 ধারায় যে সহায়তা করবে সেই সহায়তার জন্য 164 ধারায় অপরাধ। 165 ধারায় বলা হয়েছে টাকা ব্যতীত যদি অন্য কোনো ধরনের যদি মূল্যবান কোনো বস্তু বা জিনিস যদি গ্রহণ করা হয় সেক্ষেত্রে অপরাধ 165। অর্থাৎ আমি টাকা গ্রহণ করলাম না, আমি একটা ফ্ল্যাট নিলাম অথবা আমি একটা বড় গাড়ি নিলাম অথবা একটা পাঁচের গাড়ি নিলাম, একটা বিএমডব্লিউ গাড়ি নিলাম, গাড়ির মাধ্যমে অন্য কোনো ব্যক্তির কি স্বার্থ আমি হাসিল করলাম সেক্ষেত্রে আমার অপরাধ 165। আর 165 ক যে ব্যক্তি ঘুষ প্রদান করবে তার শাস্তি 165 ক। 166 কোনো ব্যক্তির ক্ষতি সাধন করার জন্য সরকারি কর্মচারী যদি আইনের নির্দেশ অমান্য করেন তাহলে তার শাস্তি 166। 167 দ্বারাই বলা হয়েছে আইনের নির্দেশ অমান্য করা না, এখানে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধন করার জন্য ভুল দলিল লিপিবদ্ধ করেন, ভুল দলিল প্রস্তুত করেন বা ভুল দলিল অনুবাদ করেন তাহলে তার শাস্তি 167। 168 দ্বারাই বলা হয়েছে সরকারি কর্মচারী নিজেকে অন্য কোনো চাকরিতে নিয়োজিত করতে পারবেন না। 169 দ্বারা বলা হয়েছে সরকারি কর্মচারী বেআইনি ভাবে কোনো সম্পত্তি ক্রয় করতে পারবেন না অথবা কোনো নিলামে অংশগ্রহণ করতে পারবেন না। 170 170-এ বলা হয়েছে সরকারি কর্মচারীর কি ছদ্মবেশ ধারণ করা যাবে না। 171-এ বলা হয়েছে সরকারি কর্মচারীর পোশাক পরিচ্ছদ কি করা যাবে না, পরিধান করা যাবে না। 172 সমন জারি করার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি সমন এড়ানোর জন্য যদি আত্মগোপন করে তাহলে তার শাস্তি 172। 173-এ বলা হয়েছে যদি সমন জারি করার ক্ষেত্রে অর্থাৎ আপনি 69, 70, 71, 72, 73 ধারা অনুযায়ী আপনি সমন জারি করতে গেছেন, সেই জারি করার ক্ষেত্রে সমন জারি করার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি বাধা দান করে তাহলে তার শাস্তি 173। ফৌজদারি কার্যবিধি আইনের 69 থেকে 72 ধারা পর্যন্ত যদি আপনি সমন জারি করতে যান সেই সমন জারি করার ক্ষেত্রে যদি কি করে আপনার বাধা দান করে, আক্রমণ করে বা ওই সমন যদি ছিঁড়ে ফেলে তাহলে শাস্তি কত, 173। আর 174 দ্বারা বলা হয়েছে সমন আপনি জারি করছেন, সমন সুন্দরভাবে জারি করা হয়েছে, ওই ব্যক্তি বুঝে পাইছে, সেই ক্ষেত্রে যদি ওই ব্যক্তি সমন জারি করার পর আদেশ যদি অমান্য করে অথবা সে যদি গড় হাজির থাকে, সমন অনুযায়ী হাজির হওয়ার কথা কিন্তু সে যদি হাজির না হয় গড় হাজির থাকে তাহলে তার শাস্তি 174। 175-এ বলা হয়েছে আপনি কোনো ব্যক্তিকে কোনো দলিল নিয়ে হাজির করার জন্য নির্দেশ দিয়েছেন, সে যদি দলিল নিয়ে হাজির না হয় তাহলে তার শাস্তি 175। 176-এ বলা হয়েছে খবর দিতে বাধ্য, সে যদি খবর না দেয় তাহলে শাস্তি 176। 177-এ সে যদি ভুল তথ্য দেয় বা মিথ্যা খবর দেয় তাহলে মিথ্যা তথ্য দেয় তাহলে তার শাস্তি 177। 178 178-এ বলা হয়েছে হলফ অথবা শপথ, হলফ অথবা শপথ পাঠ করতে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তার শাস্তি 178। 179-তে হলফ বা শপথ পাঠ করছে কিন্তু বিবৃতি দিতে যদি অস্বীকার করে তাহলে তার শাস্তি 179। 180 ধারায় বলা হয়েছে হলফ পাঠ করছে, শপথ পাঠ করছে, বিবৃতি দিতে, বিবৃতিতে এখন স্বাক্ষর দিতে যদি সে অস্বীকার করে তাহলে তার শাস্তি 180। 181-তে বলা হয়েছে হলফ পাঠ করছে, বিবৃতি দিচ্ছে, সবকিছু ঠিকঠাক আছে কিন্তু বিবৃতি যেটা দিচ্ছে সেই বিবৃতিটা মিথ্যা বিবৃতি দিচ্ছে বা মিথ্যা তথ্য প্রদান করেছে তাহলে তার শাস্তি 181। 182 ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তি বা জনগণের ক্ষতি সাধন করার জন্য বা বিরক্তির সৃষ্টি করার জন্য যদি সরকারি কর্মচারীর ক্ষমতা প্রয়োগ করার জন্য বাধ্য করে, সরকারি কর্মচারীকে যদি বাধ্য করে তাহলে তার শাস্তি 182। 186 সরকারি কর্মচারীকে সরকারি কাজে যদি বাধা দান করে তাহলে তার শাস্তি 186। 187 ধারায় বলা হয়েছে ফৌজদারি কার্যবিধানে 42 ধারা অনুযায়ী সাহায্য করতে বাধ্য কিন্তু যদি সাহায্য না করে তাহলে তার শাস্তি 187। 188 ধারা দরকার নেই। 190 190 না 193 191 191 191-তে বলা হয়েছে মিথ্যা সাক্ষ্যদান, 192 মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা, 193 যদি কোনো ব্যক্তি মিথ্যা সাক্ষ্যদান করে তাহলে তার শাস্তি 193। 194 বলা হয়েছে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হবে এরূপ আশায় যদি কি করে মিথ্যা সাক্ষ্যদান করে তাহলে তার শাস্তি 194। 195-তে বলা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড অথবা কারাদণ্ডের দণ্ডনীয় কোনো অপরাধে দণ্ডিত করার উদ্দেশ্য শত্রু, মোট কথা শত্রুর একটা হলো 194 বলা হয়েছে না, আমার শত্রু
এই উদ্দেশ্যে যদি আমি কি করি, মিথ্যা সাক্ষ্য দেয়, তাহলে শাস্তি 194। আর 195-তে বলেছে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করার জন্য বা দণ্ডে দণ্ডিত করার জন্য অথবা কারাদণ্ডে দণ্ডনীয় করার জন্য যদি আমি মিথ্যা সাক্ষ্য দেই, তাহলে আমার শাস্তি 95। 196-তে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি মিথ্যা মিথ্যা সাক্ষ্য মিথ্যা জিনিস জানার পরে যদি সেই মিথ্যা সাক্ষ্য সে সত্য হিসেবে চালিয়ে দেয়, তাহলে তার শাস্তি ধারা 196। ধারা 200। ধারা 201। অপরাধীকে বাঁচানোর উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি অপরাধের কোনো বিষয়বস্তু, অপরাধের কোনো জিনিস যদি কি করে গোপন করে, নষ্ট করে, অথবা অপরাধীকে যদি গোপন করে বা মিথ্যা তথ্য সরবরাহ করে, তাহলে তার অপরাধ অপরাধ সম্পর্কে যদি মিথ্যা তথ্য সরবরাহ করে, তাহলে তার শাস্তি ধারা 201। 202 বলা হয়েছে যদি কোনো ব্যক্তি তথ্য সরবরাহ করার কথা কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি মিথ্যা তথ্য সরবরাহ করে, ইচ্ছাকৃতভাবে যদি তথ্য প্রদানে যদি কি করে ত্রুটি করে, তাহলে তার শাস্তি ধারা 202। 203-এ বলা হয়েছে তথ্য সরবরাহ করতে বাধ্য, কিন্তু যদি তথ্য যদি সে মিথ্যা তথ্য যদি প্রদান করে, তাহলে শাস্তি 203। 204। 204-এ বলা হয়েছে আপনার কোনো সাক্ষ্য প্রমাণ দলিলাদি এই জাতীয় কোনো জিনিস যদি আপনি নষ্ট করেন, অপাঠ্য করেন, পাঠ করা যদি অযোগ্য করেন, এই জাতীয় যদি কোনো কিছু করেন, তাহলে আপনার শাস্তি 204। কত? 204। 211 মিথ্যা 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 অভিযোগ। কিন্তু 211-তে তো মিথ্যা অভিযোগ নাকি? 211-তে মিথ্যা মামলা বা মিথ্যা অভিযোগ। 212 আশ্রয় দান। 212। হ্যাঁ, 216 বলা হয়েছে পলায়ন করা, আশ্রয় পলায়ন করা। আগে হতে পলায়ন করেছে এমন কোন অপরাধীকে যদি কোনো ব্যক্তি আশ্রয় দান করে, তাহলে তার শাস্তি 216। 216-এর কথা বলা হয়েছে দস্যুতা বা ডাকাতি করে এরূপ সদস্যকে যদি কি করা হয়, দস্যুতা বা ডাকাতি করে বা করবে বা আগে করছে, করার ষড়যন্ত্র করতেছে, প্ল্যান প্রোগ্রাম করতেছে, এরূপ সদস্যকে যদি কোনো ব্যক্তি আশ্রয় দান করে, তাহলে তার শাস্তি 216 ক। 217 ওই 166 দ্বারা যদি কোনো ব্যক্তিকে 166-তে ছিল কি কোনো ব্যক্তিকে ক্ষতি করার জন্য, আর 217-তে বলা হয়েছে কোনো ব্যক্তিকে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য অথবা কোনো সম্পত্তি বাজেয়াপ্তের হাত থেকে রক্ষা করার জন্য যদি সরকারি কর্মচারী কর্তৃক আইনের নির্দেশ অমান্য করা হয়, তাহলে সরকারি কর্মচারীর অপরাধ 217। 218 দ্বারা বলা হয়েছে কোনো অপরাধীকে বাঁচানোর উদ্দেশ্যে অথবা কোনো সম্পত্তি ক্ষতির হাত থেকে রক্ষা করার উদ্দেশ্যে যদি কোনো সরকারি কর্মচারী কোনো দলিল যদি কি করেন, ভুল তৈরি করেন বা ভুল লিপিবদ্ধ করেন অথবা ভুল যদি অনুবাদ করেন, তাহলে তার শাস্তি 217। 218। 218। 220। 220-এ বলা হয়েছে আপনি বিদ্বেষপূর্ণ আচরণের ফলে বা হিংসার বশবর্তী হয় বা ঘুষ নিয়ে যদি কোনো ব্যক্তি যদি গ্রেপ্তার করেন, তাকে গ্রেপ্তার করার অধিকার আপনার নাই বা আইনানুগ গ্রেপ্তার করতে আপনি পারেন না, তাকে যদি গ্রেপ্তার করেন, তাহলে আপনার শাস্তি 220। 221-এ বলা হয়েছে আপনি যে অপরাধীকে গ্রেপ্তার করতে বাধ্য, কিন্তু সেই অপরাধীকে যদি আপনি গ্রেপ্তার না করেন, গ্রেপ্তার যদি ত্রুটি করেন, তাহলে অপরাধ 221। আর 222-এ বলা হয়েছে দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তিকে যদি আপনি গ্রেপ্তার না করেন, তাহলে আপনার অপরাধ 222। 223 কোনো অপরাধী যদি আপনার থেকে পলায়ন করে বা পালিয়ে যায়, তাহলে আপনার অপরাধ 223। 224-এ বলা হয়েছে যে অপরাধী পালিয়ে যাবে তার শাস্তি 224। 225-এ বলা হয়েছে গ্রেপ্তারের ক্ষেত্রে যদি ওই অপরাধী অথবা অপরাধীর লোকজন যদি কি করে বাধা প্রদান করে, তাহলে তার শাস্তি 225। কত? 225 মনে আছে? তারপর 268 ট্রাফিক, গণউপদ্রব। গণ উপদ্রবের সংজ্ঞা ফৌজদারি কার্যবিধি আইনের 133। গণ উপদ্রব ফৌজদারি কার্যবিধি 133। 268 গণ উপদ্রব। 269 অবহেলা ভাবে বা অবহেলা জনিত আচরণের মাধ্যমে যদি আপনি মারাত্মক রোগের যদি সংক্রমণ করেন, তাহলে আপনার অপরাধ 269। 270-এ বলা হয়েছে আপনি ইচ্ছাকৃতভাবে বা বিদ্বেষপূর্ণ আচরণের ফলে বা হিংসা বশবর্তী হয়ে যদি মারাত্মক রোগের যদি বিস্তার ঘটান বা সংক্রামক রোগের যদি বিস্তার ঘটান, তাহলে আপনার অপরাধ 270। 271 কোয়ারেন্টাইন বা আইন যদি অমান্য করেন, তাহলে আপনার অপরাধ 271। 279-তে বলা হয়েছে রাজপথে যদি গাড়ি চালিয়ে যদি আপনি কোনো ব্যক্তিকে যদি ক্ষতির সম্মুখীন করেন বা কোনো ব্যক্তিকে যদি ভয়ভীতি প্রদর্শন করেন বা অশ্ব চালানোর মাধ্যমে যদি ক্ষতি করেন বা ভয়ভীতি প্রদর্শন করেন, তাহলে আপনার অপরাধ 279। 290 গণ উপদ্রবের শাস্তি 290। 291 91-তে বলা হয়েছে গণ উপদ্রব বন্ধ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বা গণ উপদ্রব নির্দেশ দেওয়ার পরে যদি কোনো ব্যক্তি গণ উপদ্রব অব্যাহত রাখে অথবা নতুন ভাবে যদি গণ উপদ্রব চালু করে, তাহলে শাস্তি 291।
বিরানব্বইতে বলা হচ্ছে অশ্লীল পুস্তক বিক্রয়। অশ্লীল পুস্তক বিক্রয় করা, সংরক্ষণ করা, নিজের কাছে মজুত করা, সরবরাহ করা, প্রদর্শন করা, মজুত করা, এই সকল কাজ যদি কোনো ব্যক্তি করেন তাহলে তার শাস্তি 292। 293, বলা হয়েছে যদি কোনো ব্যক্তি শিশুর কাছে, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির নিকট যদি কি করেন এইসব অশ্লীল বই পুস্তক বা এই জাতীয় মোড়ক জাতীয় কোনো জিনিস বা এই জাতীয় যদি কোনো জিনিস যদি বিক্রয় করেন, সরবরাহ করেন, প্রস্তুত করেন অথবা মজুত করেন অল্প বয়স্ক কোনো ব্যক্তির নিকট, তাহলে তার অপরাধ হবে 293। 294 বলেছে অশ্লীল গান বাজনা যদি করেন তাহলে অপরাধ 294। 295 থেকে 298 পর্যন্ত ধর্ম সংক্রান্ত অপরাধ। 295-তে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির বা অপর কোনো ধর্মীয় উপাসনালয়ের যদি ক্ষতি সাধন করে বা ক্ষতি সাধন করার চেষ্টা করে তাহলে তার অপরাধ 295। 295 কতে বলা হয়েছে কোনো ধর্মকে অবমাননা করার জন্য বা কোনো ধর্মকে অবমাননা করার উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি কি করেন কঠোরভাবে ধর্মের প্রতি যদি আঘাত হানেন অথবা ইচ্ছাকৃত ভাবে যদি আঘাত করেন তাহলে তার শাস্তি 295 ক। 296 বইতে বলা হয়েছে কোন জালসায় মজলিসে যদি আপনি কি করেন কোন অপরাধ করেন তাহলে আপনার অপরাধ কি 296-তে বলা হয়েছে ধর্মের সমাবেশে যদি আপনি গোলমাল করেন তাহলে আপনার অপরাধ 296। বলা হয়েছে কবরস্থান শ্মশানঘাট সংক্রান্ত অপরাধ। 298-তে বলা হয়েছে কোন ধর্মকে অবমাননা করার জন্য বা ধর্মীয় অনুভূতিতে ইচ্ছাকৃতভাবে আঘাত করানোর জন্য যদি আপনি এমন কোনো কিছু উচ্চারণ করেন বা প্রকাশ করেন তাহলে সেক্ষেত্রে আপনার অপরাধ 298। 299 অপরাধজনক প্রাণহানি বা অপরাধজনক নরহত্যা। 300 খুন, খুনের শাস্তি 302। অপরাধজনক নরহত্যার শাস্তি 304। 301-এ বলা হয়েছে যে ব্যক্তিকে খুন করবেন সে ব্যক্তি ভিন্ন যদি অপর কোনো ব্যক্তি খুন হয় তাহলে অপরাধ 301। 303-এ বলা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আপনি আছেন থাকার পরে যদি নতুন করে কোনো ব্যক্তিকে যদি আপনি খুন করেন তাহলে অপরাধ 303। 304-এর ক অবহেলার কারণে। 304-এর খ গাড়ি চালানোর মাধ্যমে। 305 পাঁচে বলা হয়েছে শিশুকে, পাগলকে, উন্মাদকে অথবা প্রমাত্মতার কারণে এই সকল ব্যক্তি যারা থাকে নেশাগ্রস্ত ব্যক্তি এই সকল ব্যক্তিকে যদি আত্মহত্যায় সহায়তা করেন তাহলে অপরাধ 305। 306 বলা হয়েছে অন্যান্য ব্যক্তিকে আত্মহত্যায় সহায়তা। 306। 307 খুনের যদি আপনি চেষ্টা করেন তাহলে অপরাধ 307। 308-এ বলা হয়েছে অপরাধজনক নরহত্যা যদি আপনি চেষ্টা করেন তাহলে আপনার শাস্তি 308। 309 আপনি কি আপনি নিজে নিজে আত্মহত্যা করতে গেছেন কিন্তু আত্মহত্যা আপনি করতে পারেন না তাহলে আপনার অপরাধ 300 কত 309। 310, 310, 310-এ কি ঠগ? 310 ঠগ। 311 ঠগের শাস্তি। 312 থেকে 318 ধারা পর্যন্ত আপনার কি অপরাধ? গর্ভপাত সংক্রান্ত অপরাধ। 312 নারীর ইচ্ছা সহকারে যদি গর্ভপাত করানো হয় সেক্ষেত্রে ভ্রূণের ক্ষেত্রে এক ধরনের অপরাধ হবে, আর যদি বাচ্চার বিচলন বোঝা যায় বা বাচ্চাকে যদি অনুভব করা যায় তাহলে শাস্তি আরেক ধরনের হবে 312 ধারাতেই। 313 ধারায় নারীর ইচ্ছা ব্যতীত যদি গর্ভপাত করানো হয় সেক্ষেত্রে শাস্তি 313। 314-তে বলা হয়েছে নারীর ইচ্ছা থাকুক বা নারীর ইচ্ছা না থাকুক উভয় ক্ষেত্রেই যদি নারী গর্ভপাত করানোর ক্ষেত্রে নারীর মৃত্যু ঘটে তাহলে শাস্তি 314। 315-তে বলা হয়েছে গর্ভপাত করানোর ক্ষেত্রে যদি কি করা হয় আপনার বাধা দেওয়া হয় বা এমন কোনো কাজ করা হয় যার ফলে শিশু কি হয় আপনার মৃত অবস্থায় গর্ভপাত করানো হয়, মৃত অবস্থায় জন্মগ্রহণ করে অথবা জন্মগ্রহণ করার পরপরই মারা যায় তাহলে ওর শাস্তি 315। 317-তে পরিত্যাগ করা। 318-তে জন্মগ্রহণ করার চেষ্টা করা। 319 আঘাত। 320 গুরুতর আঘাত। 321 সাধারণ আঘাত দানের শাস্তি। 322 স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দানের সংজ্ঞা। 321, 322 দুইটাই সংজ্ঞা। 323-এ বলা হয়েছে স্বেচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি আঘাত দান করে তার শাস্তি 323। আর 324-এ বলা হয়েছে মারাত্মক অস্ত্র সহকারে যদি আঘাত দান করে তাহলে শাস্তি 324। 325-এ বলা হয়েছে স্বেচ্ছাকৃতভাবে যদি গুরুতর আঘাত দান করে তাহলে তার শাস্তি 325। 326-এ বলা হয়েছে আঘাতটা যদি মারাত্মক অস্ত্র সহকারে দেয় তাহলে শাস্তি 326। 326-এর ক দুটি চোখ উপড়ে ফেলা অথবা মুখমণ্ডল বা মস্তক নষ্ট করা বা বিনষ্ট করা কিসের মাধ্যমে? কোনো বিস্ফোরক পদার্থের মাধ্যমে বা এসিড জাতীয় কোনো পদার্থের মাধ্যমে যদি কি করা হয় মস্তক বা চোখ যদি নষ্ট করা হয় বা চোখ যদি উপড়ে ফেলা হয় বা মুখমণ্ডল যদি নষ্ট করা হয় তাহলে শাস্তি 326-এর ক। এছাড়া এই জাতীয় দ্রব্য দ্বারা যদি কোনো ব্যক্তির মুখমণ্ডল যদি নষ্ট করা হয় তাহলে এসিড অপরাধ দমন আইন আছে, সেই আইনের ভিতরেও কি হবে অপরাধটা যাবে কত ধারা 4-এর এসিড অপরাধ দমন আইন ধারা 4।
4-এ যাবে, 4-এর 1 না 4-এর 2। তারপরে আপনার 300 কত 26, 326-এর 328 মলম পাটে 330 পুলিশ অফিসার অথবা সরকারি কর্মচারী কর্তৃক অপরাধ, পুলিশ অফিসার অথবা রাজস্ব কর্মকর্তা কর্তৃক অপরাধ, সাধারণ আঘাত 330, গুরুতর আঘাত 331, 332, 333 জনগণ কর্তৃক অপরাধ। অর্থাৎ জনগণ যদি পুলিশ অফিসার অথবা অন্য কোনো সরকারি কর্মচারীকে যদি আঘাত দান করে তাহলে তাদের সাধারণ আঘাতের ক্ষেত্রে 332, আর গুরুতর আঘাতের ক্ষেত্রে 333। 334-এ বলা হয়েছে উত্তেজনা বশবর্তী হয়ে যদি কোনো ব্যক্তি সাধারণ আঘাত দান করে তাহলে তার শাস্তি 334। 335-এ বলা হয়েছে গুরুতর আঘাত দান যদি করে উত্তেজিত হয়ে তাহলে শাস্তি 335। 338-এর ক, যদি কোনো ব্যক্তি অশ্ব চালনার মাধ্যমে অথবা বেপরোয়া গতিতে বা দ্রুত গতিতে মোটরযান চালানোর মাধ্যমে অপর কোনো ব্যক্তিকে গুরুতর জখম করে তাহলে তার শাস্তি 338-এর ক। 339 বাধা দান বা অবৈধ বাধা দান, 340 অবৈধ অবরোধ, 341 অবৈধ বাধা দানের শাস্তি বা বাধা দানের শাস্তি, 342 বলা হয়েছে 2 দিন, 2 দিন, 43-এ 3 থেকে 9 দিন, 44-এ 10 থেকে ততোধিক দিন। 346 গোপনে যদি অবৈধ অপরাধ করা হয় তাহলে তার শাস্তি 346। তারপর 349, 349-এ বলা হয়েছে বল প্রয়োগ, 350 অপরাধমূলক বল প্রয়োগ, 351 আক্রমণ, 351 আক্রমণ, আর 353 সরকারি কর্মচারীকে যদি আক্রমণ করা হয় বা অপরাধমূলক বল প্রয়োগ করা তার শাস্তি 354। 54-তে বলা হয়েছে কোনো নারীর শালীনতা নষ্ট করার জন্য যদি আক্রমণ করা হয় বা অপরাধমূলক বল প্রয়োগ করা হয় 356। কোনো বাহিত সম্পত্তি চুরি করার উদ্দেশ্যে বা অন্য কোনো উদ্দেশ্যে যদি কি করা হয় আক্রমণ করা হয় বা বল প্রয়োগ করা হয় তার শাস্তি 356। 359 মনুষ্যহরণ, 360 বাংলাদেশ হতে মনুষ্যহরণ, 361 অভিভাবকের নিকট হতে মনুষ্যহরণ, 362 অপহরণ, 363 অপহরণ বা মনুষ্যহরণের শাস্তি, 364 খুন করার উদ্দেশ্যে যদি অপহরণ করা হয় বা মনুষ্যহরণ করা হয় তাহলে শাস্তি 364। 364 ক, 364 কত বলা হয়েছে 10 বছরের কম বয়স্ক কোনো শিশুকে যদি কি করা হয় আহ অপহরণ করা হয় বা হরণ করা হয় তাহলে তার শাস্তি 364 ক। 369 বলা হয়েছে দেহধারণ চুরি করার জন্য যদি কোনো ব্যক্তি কোনো শিশুকে যদি অপহরণ করে বা হরণ করে তাহলে তার শাস্তি 369। 300 369, তারপর 300 কত 371, 71 না 72, 372 বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে যদি কোনো শিশুকে কি করা হয় কোনো পতিতালয়ে রাখা হয় বা কোনো এরূপ জাতীয় কোনো জায়গায় যদি বিক্রয় করা হয় হস্তান্তর করা হয় সংরক্ষণ করা হয় তাহলে তার শাস্তি 372। 375 বলা হয়েছে ধর্ষণ, 376 ধর্ষণের শাস্তি, 377 অস্বাভাবিক অপরাধ সমূহ, 378 চুরি, 379 চুরির শাস্তি, 380 বাসগৃহ চুরি, 381 কেরানি বা বৃত্ত কর্তৃক চুরি বা চাকর কর্তৃক চুরি, 383 অপরাধমূলক বলপূর্বক সম্পত্তি গ্রহণ, 384 বলপূর্বক সম্পত্তি গ্রহণের শাস্তি, 385 বলপূর্বক গ্রহণ করার উদ্দেশ্যে যদি ক্ষতির ভয় দেখায় তাহলে তার শাস্তি 385। 386-তে বলা হয়েছে মৃত্যুদণ্ড, মৃত্যু বা গুরুতর জখমের ভয় দেখে যদি বলপূর্বক গ্রহণ করা হয় তাহলে তার শাস্তি 386। 387 বলপূর্বক গ্রহণ করার উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি মৃত্যু বা গুরুতর জখমের ভয় দেখায় তাহলে তার শাস্তি 387। 388-তে বলা হয়েছে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডনীয় করার উদ্দেশ্যে যদি কি করে মিথ্যা অভিযোগ করার চেষ্টা করে বা কোনো অভিযুক্ত করার চেষ্টা করে করে যদি কি করে বলপূর্বক গ্রহণ করে তাহলে অপরাধ 388, আর যদি গ্রহণ করার জন্য যদি ভয় দেখায় তাহলে 89। 390 দস্যুতা, 391 ডাকাতি, 392 দস্যুতার শাস্তি, 393 দস্যুতার উদ্যোগ গ্রহণ করার শাস্তি, 393 দস্যুতা কালে স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান, 395 ডাকাতির শাস্তি, 396 খুন সহ ডাকাতি, 397 মৃত্যু অথবা গুরুতর জখমের ভয় সহকারে যদি ডাকাতি করা হয় বা দস্যুতা করা হয় তাহলে তার শাস্তি 397। 398 মারাত্মক অস্ত্র সহ, 399 ডাকাতি অনুষ্ঠানের শাস্তিতে 400 ডাকাতের উদ্দেশ্যে সমবেত ডাকাতের সদস্য হওয়া 401, চুরি অথবা দস্যুতার সদস্য হওয়া 402, ডাকাতের উদ্দেশ্যে সমবেত হওয়া 403, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ 404, মৃত ব্যক্তির সম্পত্তি আত্মসাৎকরণ 405, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ 406, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ শাস্তি 407, বাহক ঘাটোয়াল কর্তৃক অপরাধ 408, কেরানি বা চাকর কর্তৃক অপরাধ, কেরানি 408 কার কথা বলা আছে কেরানি, তো কেরানি বা চাকর কর্তৃক নাকি 408 কেরানি বা চাকর। কেরানি বা চাকর কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। 409 ব্যাংকার বণিক বা প্রতিনিধি এই জাতীয় ব্যক্তি বা সরকারি চাকরিজীবী যারা আছেন তাদের কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। 410
410-এ বলা হয়েছে চোরাই মাল, 411 অসাধুভাবে চোরাই মাল গ্রহণ, 412 অসাধুভাবে ডাকাতের মালামাল গ্রহণ, 413 চোরাই মাল ক্রয় বিক্রয়, 414 চোরাই মাল গোপন করানো যদি কোনো ব্যক্তি সহায়তা করে বা হস্তান্তর করে বা নষ্ট করার চেষ্টা করে তাহলে তার শাস্তি 414। 415-তে প্রতারণা, 416-তে অপরাধ রূপ ধারণ পূর্বক প্রতারণা, 417-তে প্রতারণার শাস্তি, 419 অপরাধ রূপ ধারণ পূর্বক প্রতারণার শাস্তি, 419 প্রবৃত্ত করে কোনো ব্যক্তির নিকট থেকে যদি কোনো অর্থ মূল্যবান দাম যদি এই জাতীয় কোনো জিনিস যদি নেওয়ার পর সে যদি চিটিং করে, ফাঁকিবাজি করে বা ফাঁকি দেওয়ার চেষ্টা করে বা প্রতারণা করার চেষ্টা করে তাহলে তার শাস্তি 420। 420, 425 অনিষ্ট, 426 অনিষ্ট শাস্তি, 427 50 টাকা থেকে 99, 428 10 টাকা মূল্যে কোনো প্রাণী যদি হত্যা করে বা হত্যা করার চেষ্টা করে অথবা বিকলাঙ্গ করে তাহলে তার শাস্তি 428। 429-এ বলা হয়েছে 50 টাকা মূল্যে সমমূল্যের কোনো প্রাণী বা জন্তু যদি হত্যা করে বা বিকলাঙ্গ করে তাহলে তার শাস্তি 429। 435-এ বলা হয়েছে 100 টাকা অথবা 10 টাকা সমমূল্যের কোনো ফসলি জমির যদি কি করে ক্ষতি করে বা কোনো জমির ফসলের যদি ক্ষতি করে বা কোনো অগ্নিকাণ্ডের মাধ্যমে বা কোনো বিস্ফোরক পদার্থের মাধ্যমে তাহলে শাস্তি 435। 441 অপরাধমূলক অনধিকার প্রবেশ, 442 অনধিকার গৃহপ্রবেশ, 443 সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ, 444 রাত্রিবেলা সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ, 445 অপথে গৃহপ্রবেশ, 446 সংগোপনে না রাত্রিবেলায় অপথে গৃহপ্রবেশ, 447 অপরাধমূলক অনধিকারের শাস্তি, 448 অনধিকার গৃহপ্রবেশের শাস্তি, 449 মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার জন্য, 450 যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার জন্য, তারপর 451 সেখানে তো কি বলছে কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ অথবা চুরি করার উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি অনধিকার প্রবেশ করে তাহলে তার শাস্তি কত? 451 মনে আছে? নিজেই ভুলে গেলাম। 450 যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ অনুষ্ঠান করার উদ্দেশ্যে অনধিকার প্রবেশ, 451 কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের জন্য অনধিকার প্রবেশ। 453-তে বলা হয়েছে সংগোপনে অনধিকার প্রবেশের শাস্তি, 453। 456-তে বলা হয়েছে রাত্রিবেলায় সংগোপনে অনধিকার গৃহপ্রবেশের শাস্তি অথবা রাত্রিবেলায় অপথে গৃহপ্রবেশের শাস্তি, 456। 461 বদ্ধপাত্র, 462 বদ্ধপাত্রের দায়িত্বপ্রাপ্ত হয়ে যদি কি করা হয় ভেঙে ফেলা হয় বা উন্মুক্ত করা হয় সেক্ষেত্রে শাস্তি 462। 463 জালিয়াতি, 464 জাল দলিল প্রস্তুতকরণ বা জাল কোনো কিছু প্রস্তুতকরণ, 465 জালিয়াতির শাস্তি, 465 জালিয়াতি শাস্তি। তারপর 493তে বলা হয়েছে কোনো ব্যক্তি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই কিন্তু এরূপ আবদ্ধ হওয়ার ইচ্ছা পোষণ করে যদি কোনো নারীর সাথে যদি যৌনসহবাস করে বা যৌনসঙ্গম করে সেক্ষেত্রে তার অপরাধ 493। 494-তে বলা হয়েছে স্বামী বা স্ত্রীর জীবদ্দশায় যদি কোনো ব্যক্তি নতুন করে বিয়ে করে সেটা স্ত্রী হোক অথবা পুরুষ হোক সেক্ষেত্রে অপরাধ 494। 497-তে বলা হয়েছে ব্যভিচার, ব্যভিচার সংক্রান্ত অপরাধ অর্থাৎ নারীর সম্মতি আছে কিন্তু নারীর স্বামীর কোনো সম্মতি নাই, সম্মতি থাকার প্রশ্ন ওঠে না, এক্ষেত্রে যদি কি করা হয় যৌন সঙ্গম করা হয় বা যৌন সহবাস করা হয় সেক্ষেত্রে অপরাধ 497। 499 মানহানি, 500 মানহানির শাস্তি, 499 মানহানি, 500 মানহানির শাস্তি। 503, 503-এ বলা হয়েছে অপরাধমূলক ভীতি প্রদর্শন, অপরাধমূলক ভীতি প্রদর্শন। 506 অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তি, অপরাধমূলক ভীতি প্রদর্শন শাস্তি। 507 বেনামি চিঠিপত্রের মাধ্যমে যদি অপরাধমূলক ভীতি প্রদর্শন করা হয় তার শাস্তি 507। 508-এ বলা হয়েছে কোনো ব্যক্তিকে যদি দৈব আক্রোশের ভয় দেখিয়ে যদি কি করা হয় কোনো কার্য সম্পাদন করা হয় বা কোনো কার্য হাসিল করা হয় তাহলে শাস্তি কত? 508। 509-এ বলা হয়েছে কোনো নারী শালীনতা নষ্ট করার উদ্দেশ্যে যদি কি করা হয় কোনো মন্তব্য করা হয় বা কোনো কাজ করা হয় বা কোনো উস্কানি দেওয়া হয় তাহলে অপরাধ কত? 509। 510, 510-এ বলা হয়েছে কোনো ব্যক্তি যদি মাতাল হয়ে যদি প্রকাশ্য কোনো স্থানে জনগণের বিরক্তিকর কোনো কাজ করে বা কোনো বিরক্তিকর কোনো কিছু করে তাহলে অপরাধ কত? 510। এখানে শাস্তি কত? বিনাশ্রম কারাদণ্ড সর্বোচ্চ 24 ঘন্টা, সেই সাথে অর্থদণ্ড। বিনাশ্রম কারাদণ্ড কতক্ষণ?
24 ঘন্টা, সর্বোচ্চ 24 ঘন্টা, সেই সাথে অর্থদণ্ড। 511-তে যাবজ্জীবন কারাদণ্ড অথবা কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ অনুষ্ঠান করার উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি উদ্যোগ গ্রহণ করে কিন্তু সফল হতে পারে না, সেক্ষেত্রে কি হবে? আপনার অপরাধ হবে 511। অর্থাৎ কোনো ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তির পকেটে হাত দেয় চুরি করার উদ্দেশ্যে, পকেটে একজন মানুষ অপর একজন মানুষের পকেটে হাত দেয় কি জন্য? পকেট মারার উদ্দেশ্যে। এখন পকেট মারার উদ্দেশ্যে পকেটে হাত দিছে, হাত দেওয়ার পর পকেটে কিছু পায় নাই, সেক্ষেত্রে সে উদ্যোগটা ঠিকই নিছে, উদ্যোগের জন্য শাস্তি হবে 511। অথবা মনে করেন যে কোনো একজন ব্যক্তি কোনো একটা বাক্স খুঁজে পাইছে, সে বাক্সটা সে কি করছে, লোভে পড়ে মনে করেন যে খুলছে বা ভাঙছে, যে এর ভিতরে হয়তো টাকা পয়সা পাওয়া যাবে, কোনো স্বর্ণালংকার পাওয়া যাবে। ভাঙার উদ্যোগ কি? তার কোনো একটা অপরাধ করার জন্য, মানে ওর ভিতরে যা কিছু পাওয়া যাবে সেটা নেওয়ার জন্য, কিন্তু সে খোলার পরে সেই বাক্সে কোনো কিছু পায় নাই, সেক্ষেত্রে তার অপরাধটা কত হবে? 511। অর্থাৎ অপরাধ করার জন্য উদ্যোগ গ্রহণ করছে কিন্তু অপরাধটা করতে পারে নাই, সফলতা পায় নাই, সেক্ষেত্রে অপরাধ 511। তাহলে 1 ধারা থেকে 511 ধারা পর্যন্ত কোনো জায়গায় বুঝতে কোনো সমস্যা আছে? সমস্যা নাই স্যার, মোটামুটি মাঝে মাঝে পাটকি অভিজ্ঞতা দেখতে পাবো। মাঝে মাঝে বলতে বলতে সমস্যা একটু হয়। যাই হোক, একটু দেখবেন, প্রায় দেখার চেষ্টা করবেন, দেখলেন সেটা ঠিক হবে। এগুলো কোনো সমস্যা না, ব্যাপার না।